তোমার প্রতি আমার ভালোবাসাটা আর ভালোবাসা নেই, এটা একরকম অবসেশন। সকাল হোক বা রাত, আমার প্রতিটা ভাবনায় তুমি একমাত্র অধিকারী। তুমি শুধু ভালো লাগে না, তুমি আমার অভ্যেস, আমার পাগলামো, আমার অবসেশন। তোর মতো মোটা মেয়েকে কেই বা পছন্দ করবে? কি আছে তোর? তোর মধ্যে তো সৌন্দর্যের সহ নেই। তোর মতো মুটকির পাশে তো আমাকে চুনোপুটি লাগবে। দিয়ান ভাই, কি দিয়ান ভাই? আমি কিছু ভুল বলছি বল? আমাকে ভালোবাসার কথা বলার আগে তো তোর নিজেকে একবার আয়নায় দেখা উচিত ছিল আশা। তুই কোথায় আর আমি কোথায়? আকাশ পাতাল তফাত। আমি বাবা মায়ের একমাত্র ছেলে। তোর কি মনে হয় তোকে বিয়ে করলে আমি সমাজে তোর সাথে বের হতে পারবো? সমাজ কি বলবে? নায়কের মতো একটা ছেলে মোটা চাকরানি বিয়ে করে নিয়ে এসেছে, যার না আছে কোনো রূপ, না আছে গুণ। দিয়ানের বলা প্রতিটা কথা যেন আশার গায়ে কাটার মতো বিঁধছিল। সত্যিই তো, সে তাকে বিয়ে করলে সমাজ কি বলবে? তার সাথে তো কোনো দিক দিয়েই দিয়ানকে মানায় না। আশা এগুলো ভাবছিল আর নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। কিছুক্ষণ যাবৎ দিয়ানও নীরবতা পালন করছে। হঠাৎ নীরবতা ভেঙে দিয়ান ভাইয়া বলে উঠল, দেখ আশা, আমি তোকে নিজের ছোট বোনের মতো দেখি, আর আশা করি আজকের পর থেকে তুইও আমাকে বড় ভাইয়ের নজরেই দেখবি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আহিরিকে ভালোবাসি। তুই আজকে যা হলো সেটা ওকে না বললেই ভালো হবে। আশা রাখবো আমাদের ভালোবাসার মাঝে তুই কাটা হবি না। এটা বলেই দিয়ান ছাদ থেকে নিচে চলে গেল। দিয়ান চলে যেতেই আশা ছাদের মেঝেতে বসে পড়ল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। মুষলধারায় বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানি তার সর্বাঙ্গ ভিজিয়ে দিল। মনে হচ্ছে আজ প্রকৃতিও তার কষ্টে কাটছে। আশা নিজেকে আর সামলে রাখতে পারল না। এতক্ষণে নীরব কান্নাটা এখন শব্দ পেয়েছে। মন উজাড় করে কাঁদতে ইচ্ছে করছে তার। ভাগ্যের পরিহাস মেনে নিতে পারছে না সে। যাকে সে তার সবটা দিয়ে ভালোবাসলো, সে কিনা ভালোবাসে তার নিজেরই বড় বোনকে। এই কথাটা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না আশা। হঠাৎ তার মাথাটা মনে হলো চক্কর দিয়ে উঠল। তারপর কি হলো কিছুই তার মনে নেই। আশার জ্ঞান ফিরতে সে নিজেকে তার রুমে দেখতে পেল। তার পাশে আহিরি বসেছিল। আশাকে চোখ মেলতে দেখে আহিরি বলল, উঠিস না, ছাদে কি করছিলি? আর অজ্ঞানী বা হলি কি করে বনু? জানি না আপা, আমার এখন কিছুই ভালো লাগছে না। একটু ঘুমোলে মনে হয় ভালো লাগবে। আচ্ছা তুই থাক, আমাকে একটু এয়ারপোর্টে যেতে হবে। কেন আপা? তুই জানিস না, আজকে তো দিয়ান অস্ট্রেলিয়া চলে যাবে। আবার কবে না কবে দেখা হবে, আর তার তো কোনো ঠিক নেই। তাই ওর সাথে একটু যাব। তোকে তো সকালে বলেছিলাম, ভুলে গেলি? মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। যাবি আমার সাথে? না আপা, তুই যা। আহিরি আশাকে ঘুমোতে বলে রুম থেকে চলে গেল। আশা কাঁথা মুড়ি দিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকলো। সে মোটা বলে ছোটবেলা থেকে অনেকের অনেক কটু কথা শুনেছে, কিন্তু তেমন গায়ে লাগায়নি। কিন্তু আজকে তার জীবনে প্রথম ভালোবাসা, তার দিয়ান ভাইয়ার বলা প্রত্যেকটা কথা তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সেদিনের পর কেটে গেছে অনেক দিন, প্রায় 5 বছর। এই 5 বছরে না আশা দিয়ানকে দেখেছে, আর না দিয়ান আশাকে। দিয়ান পড়াশোনা করে অস্ট্রেলিয়াতেই সেটেল হয়েছে। আশারও পড়াশোনা শেষের দিকে। ও হ্যাঁ, একটা কথা বলতেই তো ভুলে গেলাম। আমাদের আশা আগের মতো সেই মোটা ছিচকাদুনে আশা নেই। সে এখন অ্যাশ, যাকে একবার দেখতেই সকলে প্রেমে পড়তে বাধ্য। কোমর পর্যন্ত ঘন বাদামি চুল, নায়িকাদের মতো স্লিম কোমর, 5 ফিট 5 ইঞ্চি হাইট, বাদামি চোখের মণি আর দুধের মতো ফর্সা গায়ের রং। এই 5 বছরে আশা নিজের সবটা পরিবর্তন করে ফেলেছে। নিজের নরম মনটাকে পাথরের ন্যায় শক্ত বানিয়ে নিয়েছে, যেন কেউ চাইলেই আর তাকে ভেঙে গুড়িয়ে দিতে না পারে, যেমনটা ভেঙে গুড়িয়ে দিয়েছিল তার দিয়ান ভাইয়া। আশা থেকে অ্যাশ হওয়ার পথটা তার কাছে মোটেও সোজা ছিল না, কিন্তু কথায় আছে না, চেষ্টা করলে পাথরেও ফুল ফোটানো সম্ভব। আশা দৃঢ় মনোবলের জন্য সে সব বাধাকে পার করে আজকে নিজেকে অ্যাশ রূপে গড়ে তুলেছে। এই পরিবর্তন অন্য কারো জন্য না, পরিবর্তনটা একান্তই তার নিজের জন্য। আশার বাবা মা, আহিরি সবাই আশার এই পরিবর্তনে অনেকটা অবাক, কিন্তু খুশিও। তাদের মেয়ে যে তার নিজের কথা ভেবে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছে, এটা ভেবেই তারা অনেকটা খুশি। অতীতের আশা আর আজকের অ্যাশের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। আজকে দিয়ান অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবে, কিছুদিন পরে তার আর আহিরির বিয়ে। 2 বছর আগে আহিরি আর দিয়ানের সম্পর্কের কথা তাদের পরিবারের লোকেরা জানতে পারে। তখনই তারা তাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছে।
কিছু মাস আগে দিয়ানের একটা কোম্পানিতে চাকরি হয়েছে, যার কারণে আহিরির বাবা মা দেরি করতে চাননি মেয়ের বিয়ে দিতে। আজকে আহিরি আর দিয়ানের আংটি বদল হবে। বাড়ির সকলে তাই ভীষণ ব্যস্ত। বিকেলে ও বাড়ি থেকে লোকজন আসবে। আজকে আংটি বদল আর 4 দিন পরে বিয়ে। এই আশা, কই রে তুই? এতবার ডাকছি, শুনছিস না? আশা মায়ের ডাক শুনে দৌড়ে কিচেন এলো। ডোন্ট কল মি আশা, মা, কল মি অ্যাশ। তোমাদেরকে কতবার বলবো? অ্যাস না, মাছের আঁশ, এইসব আমি ডাকতে পারবো না। আজকে ওই বাড়ি থেকে রিয়ানের পরিবার আসবে। তোর কি তা মনে আছে, নাকি সব ভুলে বসে আছিস? মনে থাকবে না কেন মা? আজকে আমার আপির কত দিনের স্বপ্ন পূরণ হবে। তুই তো শুধু সেটাই দেখলি। মেয়েটা যে কিছুদিন পরে আমাদেরকে ছেড়ে কত দূরে চলে যাবে, তা তো ভাবলি না? মা তুমি কান্না করো না তো। তুই কিছু বুঝবি না। যখন তোর বাচ্চাকে বিয়ে দিবি তখন বুঝবি। যখনকার কথা তখন, এখন বলো ডাকছিলে কিসের জন্য? ও হ্যাঁ, তালে তালে মাথা থেকেই বেরিয়ে গেছে ব্যাপারটা। তুই তাড়াতাড়ি গিয়ে দেখ আরিয়া তৈরি হলো কিনা। কিছুক্ষণের মধ্যেই দিহানরা এসে পড়বে। ফোন দিয়েছিল, তোর বাবা ওদেরকে এগিয়ে আনতে গেছে। আচ্ছা মা। এটা বলেই অ্যাশ আহিরের রুমের দিকে চলে গেল। অ্যাশ আহিরের রুমের সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল তার কাজিনরা সকলে মিলে আহিরিকে সাজাচ্ছে। আহিরি দরজায় অ্যাশকে দেখে ভেতরে ডাকলো। অ্যাশকে দেখে তার কাজিন মহলের সবাই তাকে ঘিরে ধরল। Oh God, you're looking so gorgeous, Ash. থ্যাংক ইউ পুতুল। তোদের কি আপিকে সাজানো হয়েছে? হ্যাঁ, প্রায় শেষ। ফাইনাল টাচ দেয়া বাকি। যা বাকি আছে তাড়াতাড়ি কর। আব্বু কিন্তু দিয়ান ভাইয়াদের এগিয়ে আনতে গিয়েছে, এখনই এসে পড়বে। বস, give me 5 minutes. আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর, ওনারা যখন তখন এসে পড়বে। আসুন আসুন প্লিজ, আপনারা এখানে বসুন। আহিরির আম্মু, শুনছ? ওনারা কিন্তু এসে গেছেন। আহিরির বাবার কথা শুনে আহিরির মা চাচিরা অতিথিদের জন্য নাস্তা নিয়ে এলো। আপনারা একটু নাস্তা মুখে দেন। নাস্তা তো খাবোই, আগে আহিরি মামনিকে দেখি। আহিরির আম্মু, তুমি গিয়ে মেয়েকে নিয়ে এসো তো। আহিরির আম্মু আহিরিকে আনতে উপরে চলে গেলেন। আচ্ছা বিআই সাহেব, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব। কিছু মনে করার কি আছে? কি জানতে চান শুধু তাই বলুন। আহিরির বাবা মুচকি হেসে বললেন, না তেমন কিছু না। দিয়ানের পাশের ছেলেটা কি আপনাদের আত্মীয়? আহিরির বাবার কথা শুনে উপস্থিত সকলে দিয়ানের পাশে কালো কোটে বসে থাকা ছেলেটার দিকে তাকালো। ছেলেটা দেখতে বিদেশিদের মতো, গায়ের রং ধবধবে ফর্সা, বাদামি চুলগুলো কপাল পর্যন্ত বিস্তৃত, চোখের মনি অ্যাশ কালার। ছেলেটার চেহারাতেই একটা বিদেশি ভাব বিদ্যমান। দিয়ান বলল, আসলে আঙ্কেল, ও আমার ফ্রেন্ড, আর তার থেকেও বড় কথা, ও আমার বসের ছেলে। আমি ওর বাবার কোম্পানিতে জব করি। আমিও তো তাই বলি। ছেলেটার চেহারাতে একটা বিদেশি ভাব আছে। এটা বলে আহিরির বাবা হাসলেন। দিয়ানের পাশে বসা ছেলেটা হয়তো একটু অপ্রস্তুত হলো। আহিরির বাবা সেটা লক্ষ্য করে কথা ঘোরানোর জন্য বললেন, আচ্ছা বাবা, তোমার নাম কি? বাংলা বোঝো তো? আজলান ড্রেক। কি, আজরাইন লিগ? জি আঙ্কেল। বাহ, এ ছেলে তো বাংলা বোঝার পাশাপাশি বাংলা বলতেও পারে। দিয়ান বলল, আসলে আঙ্কেল, আজলানের ড্যাড মানে আমাদের কোম্পানির বস বাংলাদেশি, আর ওর মম অস্ট্রেলিয়ান। আচ্ছা, তাই বুঝি নিজের বাবার দেশের ভাষাকেও খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে। আজলান মুচকি হেসে উত্তর দিল। জি আঙ্কেল। কথা বলতে বলতে আহিরির বাবা আহিরির মাকে ডাকলেন। কই গো আহিরিন মা, মেয়েকে আনো, ওনারা তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। দিয়ানের মা বলল, থাক বিআই মশাই, একটু ধীরে সুস্থে আসুক। একটা মেয়ের তো এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন থাকে। বলতে না বলতেই আহিরির মা আহিরিকে নিয়ে সবার সামনে আসলেন। পেছনে অ্যাশ আর তার কাজিন মহল। আহিরির মা আহিরিকে তার বাবার পাশে বসালেন। বাহ বিআই সাহেব, আমার বৌমাকে তো দারুণ লাগছে, একদম পরীর মতো। আহিরি লজ্জা পেয়ে মুচকি হাসল। দিয়ানের বাবা বলল, বেআইন মশাই, তাহলে এবার অনুষ্ঠান শুরু করা যাক। জি জি অবশ্যই, যখন মিয়া বিবি রাজি তো কিয়া করা কাজে।
বলেই হাসলেন। তার সাথে উপস্থিত সকলেই হাসলেন, কিন্তু সকলের চোখে মুখে আনন্দের ছাপ থাকলেও একজনের মুখ দেখে বোঝা যাচ্ছে না যে সে আদৌ এই বিয়েতে খুশি কিনা। সে হলো দিয়ান। যেখানে নতুন বউ আহিরি, সেখানে তার চোখ যেন আহিরির দিকে নয়, বরং তার পেছনে থাকা মেয়েটার দিকেই আছে। সে যেন সেই মেয়েটার মধ্যে অন্য কাউকে খুঁজে যাচ্ছে। হঠাৎ আজলানের ডাকে সে বাস্তবে ফিরে আসলো। হেই ব্রো, কি করছো? নিজের বউকে ছেড়ে অন্যের বউর দিকে তাকিয়ে আছো যে? ভাবিকে কি পছন্দ হয়নি? আরে আজলান ব্রো, কি যে বলো! 6 বছরের প্রেম আমাদের, পছন্দ হবে না কেন? আমার যেন মনে হলো তুমি ভাবিকে না, ভাবির পেছনে লাইট পার্পল রঙের ড্রেস পরা মেয়েটার দিকে তাকিয়েছিলে। দিয়ান ধরা পড়া চোরের মতো তোতলানো স্বরে বলল, আরে তেমন কিছু না, পিছনের মেয়েটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল মেয়েটাকে আমি চিনি, কিন্তু মনে করতে পারছিলাম না। তাই আমার চেনা একজনের সাথে মেলাচ্ছিলাম, কিন্তু সেই মেয়েটার মতো এতটা সেক্সি হবে না। বলে আজলানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আস্তাগফিরুল্লাহ ব্রো, নিজের দৃষ্টি সংযত করো। কিছুদিন পর তোমার বিয়ে, আর এখনো অন্য কোনো জিনিসের উপর নজর দিচ্ছ। আজলান আর দিয়ানের কথা বলার মাঝেই আহিরির বাবা অ্যাশকে একটা চাবি দিয়ে বলল, অ্যাশ মামুনি, রুম থেকে আন্টি নিয়ে এসো তো। অ্যাশ চাবি নিয়ে চলে গেল। অ্যাশ চলে যেতেই আজলান আসলাম সাহেবকে মানে আহিরির বাবাকে জিজ্ঞেস করলেন, আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আস্ক ইউ সামথিং? হ্যাঁ বাবা, বলো। এইমাত্র যে মেয়েটা গেল, সে কি আপনাদের কিছু হয়? মানে আপনাদের রিলেটিভ? আসলাম সাহেব চোখে মুখে গম্ভীরতা এনে বলল। এমন প্রশ্ন? আসলাম সাহেবকে বাকি কথা বলতে না দিয়ে দিয়ান বলল, আসলে আঙ্কেল, আমিও কথাটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। মেয়েটাকে তো আগে কখনো আপনাদের বাড়িতে দেখিনি, আর আশাকেও তো আসার পর থেকে একবারও দেখলাম না। আসলাম সাহেব মুখে হালকা হাসি এনে বললেন, আসলে দিয়ান বাবা, ওই আশা। কিন্তু আপনি তো একটু আগে অ্যাশ বললেন, আর আগে তো এমন ছিল না। আমরাও তেমন কিছু যাই না, হয়তো কিছু একটা হয়েছিল মেয়েটার। তুমি অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর কেমন যেন হয়ে গেল মেয়েটা। কিন্তু কথায় আছে না, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়ের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। আজলান আস্তে আস্তে দিয়ানকে জিজ্ঞেস করলো, ব্রো, এটা কি সেই আশা যে তোমাকে প্রপোজ করেছিল? এটা কি ভাবির সেই ছোট বোন? তুমি যা বলেছিলে তার কিছু তো মেয়েটার সাথে মিলে না। দিয়ানো বা কি বলবে? সে চুপচাপ আজলানের কথা শুনে যাচ্ছে। আজ তার মুখের ভাষা হারিয়ে গেছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এটাই সেই আশা যার প্রেমের প্রস্তাব সে 5 বছর আগে রিজেক্ট করেছিল। ইতিমধ্যে অ্যাশও আংটি নিয়ে এসে পড়েছে। দিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অ্যাশ সেটা বুঝতে পারলেও তেমন পাত্তা না দিয়ে তার বাবার হাতে আংটির বক্স দিয়ে তার কাজিনদের কাছে চলে গেল। এদিকে দিয়ান অ্যাশে যাওয়ার পানে তাকিয়ে আছে। অ্যাশ তার কাজিন মহলের কাছে আসতেই কিছু কথা শুনতে পেল। ও মাই গড, ছেলেটা কি জোস রে, একদম হিরোদের মতো। পাশ থেকে আরেকজন বলল, হিরোর মতন কি রে? হিরোই তো, শুনলি না অস্ট্রেলিয়ায় থাকে, ওর বাবার কোম্পানিই তো দিয়ান দুলাভাই জব করে। আরেকজন বলল, ওই ছেলেকে যে পাবে তার কপাল তো জয়ামিনের লুঙ্গির মতো খুলে যাবে। ছেলেটা একদম আমার পছন্দের উপন্যাসের নায়কদের মতো। এটা বলেই নিজের 2 হাত বুকে চেপে ধরল। অ্যাশ ভালোই বুঝতে পারছে যে তার কাজিন মহলের সকলে কোনো একটা ছেলের ওপর ক্রাশ খেয়েছে। সে তাদেরকে ভেঙিয়ে বলল, যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। এই তোদের কি কাজ নেই? যাকে দেখিস তার উপরই ক্রাশ খাস। আরে বেব, তুই একটু তাকা ছেলেটার দিকে। তুই যদি ক্রাশ না খাস তাহলে তোকে আমি 500 টাকার ফুচকা খাওয়াবো। এটা বলে পুতুল অ্যাশকে আজলানের দিকে ফিরিয়ে দিল। আজলানকে দেখতেই তার সময় যেন থমকে গেল। সে যেন প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে। দিয়ানের থেকে রিজেক্ট হওয়ার পর এই 5 বছরে সে কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি। প্রেমের সম্পর্কে জড়ানো তো দূরের কথা, সে কোনো ছেলের দিকে তেমন তাকায়নি। কিন্তু আজলানকে দেখার পরেই যেন তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এতক্ষণে সে দিয়ান বা দিয়ানের পরিবারের লোকজন কারোর দিকেই তাকায়নি, তাই আজলানকেও খেয়াল করেনি। কিন্তু আজলানকে দেখার পরে সে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অ্যাশ এবার হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তার কাজিনরা একবার দেখাতেই আজলানের ওপর কেন ক্রাশ খেল। ক্রাশ খাওয়ার মতোই ছেলে সে। এই যে অ্যাশকেই দেখুন না, এতক্ষণ সে যেদিকে একবারও তাকায়নি, এখন সে এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে।
চেয়েও যেন নিজের নজর সরাতে পারছে না। হঠাৎ হাততালির শব্দে অ্যাশের ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে দেখল দিয়ান আর আহিরের আংটি বদল শেষ। এনগেজমেন্ট শেষ হওয়ার পরে আসলাম সাহেব দিয়ানের পরিবারকে নিয়ে ডাইনিং টেবিলে আসলেন। ডাইনিং টেবিলে এত বাঙালি খাবার একসাথে দেখে আজলানের চক্ষু চড়কাজ। সে বাঙালি খাবার ভীষণ পছন্দ করে, কিন্তু তেমন একটা খাওয়া হয় না। তাই সে সময় ব্যয় না করে সবার সাথে খেতে বসে গেল। খাবার টেবিলে বসে দিয়ান খাবার খাওয়া বাদ দিয়ে অ্যাশকে দেখছে, আর অ্যাশ আর তার কাজিনেরা মিলে আজলানকে দেখছে। পরিবারের বাকিদের সাথে আজলান তার খাবার নিয়ে ব্যস্ত। আশেপাশে কে কি করছে তা নিয়ে তার যেন কোনো মাথা ব্যথাই নেই। কিছুক্ষণ পর অ্যাশের মনে হলো তাকে কেউ অনেকক্ষণ যাবৎ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খাবার খাওয়া বন্ধ করে এদিক ওদিক তাকাতে সে দেখতে পেল দিয়ান খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। দিয়ানের তাকানো দেখে তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। চোখ নামাতে যাবে তখনই দিয়ানের সাথে তার চোখাচোখি হলো। চোখাচোখি হওয়াতে অ্যাশের অস্বস্তির মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেল। সে খাবার শেষ না করে তাই উঠে গেল। অ্যাশের পরিবারের বাকিরা এটা স্বাভাবিকভাবেই নিল। অ্যাশ খাওয়ার পরে ছাদে এসে দাঁড়িয়েছিল। এটা তার নিত্যদিনের অভ্যেস। আকাশের পানে তাকিয়ে যে এক মনে অতীতের কিছু কথা ভাবছিল। হঠাৎ সে তার পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। পেছনে তাকাতে সে যাকে দেখতে পেল তা দেখে সে পুরো অবাক। সে বিস্ময়ের স্বরে বলল, আপনি? অ্যাশের সামনে দাঁড়িয়ে আছে তার 5 বছর আগের ভালোবাসা, তার দিয়ান ভাইয়া। যদিও সে নিজেকে আগের থেকে অনেক পরিবর্তন করে নিয়েছে, তারপরেও কোনো একটা সময় তো সে এই লোকটাকে ভালোবাসত। তাই হয়তো আজও দিয়ানের প্রতি তার সামান্য দুর্বলতা কাজ করে। আপনি এখানে কেন এসেছেন? কেন আসতে পারি না? আসতে পারবেন না কেন? আপনি এ বাড়ির হবু জামাই, আপনি এ বাড়ির যে কোনো প্রান্তেই যেতে পারেন। আচ্ছা আশা, আমাকে কি একটা সুযোগ দেয়া যায় না? কিসের সুযোগ? কি বলছিলেন আপনি? দিয়ান আচমকা অ্যাশের হাত ধরে বলল, আমি আমার 5 বছর আগের করা ভুলটাকে শুধরে নিতে চাই আশা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। অ্যাশ টান দিয়ে নিজের হাতটা দিয়ানের কাছ থেকে ছাড়িয়ে নেয়। দিয়ান আবারও ধরার চেষ্টা করলে রাগান্বিত কণ্ঠে বলে, কিপ ইউর ডার্টি হ্যান্ডস অফ মি, ইউ রুড ব্রাট। লজ্জা করেন আপনার? একটু আগে আমার আপুকে আংটি পরিয়ে এসে এখন আবার আমার সাথে প্রেমালাপ করছেন। ঠিক আছে, ছুলাম না তোমাকে, কিন্তু তুমি চাইলে আমি এখনই আহিরের সাথে বিয়ে ভেঙে দিতে পারি। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? মানে কি বলছেন আপনি এসব? দিয়ান অ্যাশের কাছে গিয়ে তার 2 কাঁধে জোরে চেপে ধরে চিৎকার দিয়ে বলে, আমি ঠিকই বলছি। তোমাকে দেখার পর আমি যেন পাগল হয়ে গেছি। আমি আমার নিজের মধ্যে নেই। আমার তোমাকেই লাগবে যে কোনো মূল্যে। আর তুমি যদি আমার না হও তাহলে তোমার জীবন আমি নরক বানিয়ে ফেলবো। ট্রাস্ট মি, তোমাকে দেখার পর আমার সামনে শুধু তোমার ছবিই ভাসছে। তুমি এতটা সেক্সি আগে বুঝলে আমি জীবনেও আহিরিকে আমার জীবনে আসতে দিতাম না। অ্যাশ আর সহ্য করতে না পেরে দিয়ানের গালে সপাটে চড় বসিয়ে দিল। আপনি আমাকে আগের আশা পাননি যে আপনি যা বলবেন তা মেনে নিয়ে আমি আমার বোনের জীবন থেকে তার ভালোবাসাটা কেড়ে নিব? আপনি এতটা খারাপ আর নিকৃষ্ট স্বভাবের লোক জানলে আমি জীবনেও আপনাকে ভালোবাসতাম না। আর আমার এখন নিজের রুচির উপরে নিজের ঘৃণা হচ্ছে। থুক। এটা বলেই অ্যাশ চোখ ভর্তি জল নিয়ে ছাদ থেকে নেমে গেল। দিয়ান গালে হাত দিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। অ্যাশের হাতে 5টা আঙ্গুলের ছাপ এখন দিয়ানের গালে। দিয়ান তাতে হাত বোলাতে বোলাতে বলল, আমার গালে চর মেরে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনলে আশা। তোর জীবন যদি আমি নরক বানিয়ে না দিই তাহলে আমিও দিয়ান চৌধুরী না। বলে দিয়ান একটা বিশ্রী হাসি দিল। সেদিনের পরে কেটে গেছে আরও 2টা দিন। সেদিনের ঘটনার পরে আর অ্যাশ দিয়ানের সামনে পড়েনি। এমন না যে দিয়ান তাদের বাড়িতে আসেনি কিংবা তার সাথে দেখা করার চেষ্টা করেনি। এই 2 দিনে দিয়ান আর আজলান কমপক্ষে 10 বার এই বাড়ি আসা যাওয়া করেছে। যেহেতু অ্যাশের পরিবার দিয়ানকে ছোটবেলা থেকে চিনে আর কিছুদিনের মধ্যে দিয়ান এই বাড়ি জামাই হবে, তাই তারাও কিছু বলেনি। দিয়ান বাড়িতে আসার পরে বারবার অজুহাত খুঁজত অ্যাশের সাথে কথা বলার জন্য, কিন্তু অ্যাশ তাকে বিন্দু মাত্র সুযোগ দেয়নি। যতক্ষণ দিয়ান আর আজলান বাড়িতে থাকতো ততক্ষণ সে তার রুম থেকে বের হতো না। যদিও মাঝে মাঝে বের হতো, কিন্তু সেটাও শুধু আজলানকে এক নজর দেখার জন্য। প্রথম দেখায় সে আজলানের প্রেমে পড়ে গিয়েছিল। কথায় আছে না, লাভ এট ফার্স্ট সাইট, ঠিক তেমনটা। আজকে আহিরি এসেছে দিয়ানের সাথে বিয়ের শপিং করতে। কালকে বিয়ে আর আজকে তারা বিয়ের শপিং করতে এসছে। অ্যাশ আসতে না চাইলেও আহিরি তাকে জোর করে নিয়ে এসছে।
আহিরি আর অ্যাশ শপিং মলের বাইরে দাঁড়িয়েছিল। তখন সেখানে একটা গাড়ি এসে থামলো। গাড়িটা চিনতে আহিরির বেশি সময় লাগলো না। গাড়িটা দিয়ানের। প্রথম বেতনের টাকা দিয়ে সে এই গাড়িটা কিনেছিল। গাড়িটা আহিরিরই পছন্দ করা। দিয়ান আর আজলান গাড়ি থেকে নামতেই আহিরি দিয়ানের কাছে চলে গেল। এত দেরি করলেন কেন দিয়ান? সরি জান, এমন আর হবে না। আচ্ছা ঠিক আছে। আরে আজলান ভাই যে। হ্যাঁ ভাবি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো চলছে। তা আপনার বোন কোথায়? তাকে তো দেখছি না। আসেনি নাকি? এসেছে। আমি প্রায় হাতে পায়ে ধরে এনেছি। আসতেই চাইছিল না। ও মনে হয় একটু ওপাশে গিয়েছে। তো ব্যাপার কি আজলান ভাইয়া? কিসের ব্যাপার ভাবি? এই যে আমার বোনের এত খোঁজ খবর নেওয়া হচ্ছে, বলি ব্যাপারটা কি? আমাকে কিন্তু বলতে পারেন। আরে তেমন কিছু না, ওই এমনি আর কি। বুঝি ওই দিন আমরাও পেরিয়ে এসেছি। দিয়ানের বোধ হয় আজলান আর আহিরির কথাবার্তা পছন্দ হলো না। সে একটু রাগ দেখিয়েই বলল, আমরা কি আজকে শপিং করতে পারবো, নাকি তোমরা এখানে দাঁড়িয়ে শুধু কথাই বলে যাবে? তাহলে তোমরা কথা বলতে থাকো, আমি চলে যাই। দিয়ানের কথা শুনে আহিরির মনটা খারাপ হয়ে গেল। দিয়ান আগে কখনো আহিরির সাথে এভাবে কথা বলেনি। এবার বলছো কেন দিয়ান? সরি আহিরি, আসলে বিয়ের অনেক চাপ মাথায়, জানোই তো, তাই আর কি। কিছু মনে করো না, সরি। চলো আমরা ভিতরে যাই। তুমি আর আজলান ভাইয়া যাও, আমি আজকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আজলান আর আহিরি বিয়ের জামা কাপড় পছন্দ করছে। আহিরি তেমন কিছু ভালোই লাগছে না। সে বারবার একটা ধরছে আর দিয়ানকে দেখাচ্ছে। দিয়ান সবগুলোকেই ভালো বলছে। দিয়ান ঠিকমতো খেয়াল করে দেখছেও না। দেখবে বা কিভাবে? তার সমস্ত ভাবনা জুড়ে তো এখন অ্যাশের বসবাস। অনেক চেষ্টার পর আহিরি তার আর দিয়ানের জন্য ম্যাচিং বিয়ের জামা কাপড় কিনল। আপু তোর সব কেনা শেষ? তুই কিছু কিনেছিস? না, এখনো তেমন কিছু পছন্দ হয়নি। হঠাৎ অ্যাশের সামনে কারো একটা হাত চলে আসলো। হাতটাতে সুন্দর একটা জামদানি শাড়ি। শাড়িটা দেখতেই আহিরি আর অ্যাশ দুজনেরই ভীষণ পছন্দ হলো। এটা ট্রাই করে দেখতে পারেন, এটাতে আপনাকে অনেক সুন্দর লাগবে। হঠাৎ পুরুষালী কণ্ঠস্বর শুনে অ্যাশ হাতের মালিকের দিকে তাকালো। আজলান জামদানি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ আমি। শাড়িটা কেমন? ভীষণ সুন্দর। ঠিক আপনার মতো। ফ্লার্ট করছেন? আজকালকার মেয়েরাও না, সুন্দর বললে বলবে ফ্লার্ট করছে, আর কুৎসিত বললে বলবে অপমান করছে। কি যে করব? অ্যাশ আর আহিরি আজলানের কথা শুনে হেসে দিল। আজলান অ্যাশের দিকে তাকিয়ে রইল। আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। অ্যাশ হাসতে হাসতে বলল, থাক হয়েছে, আর পাম দিতে হবে না, শাড়িটা দিন। অ্যাশ হাত বাড়িয়ে আজলানের থেকে শাড়িটা নিয়ে নিল। আঙ্কেল এই শাড়িটা প্যাক করে দিন। আর পেমেন্ট কি ক্যাশে নেবেন নাকি কার্ডে? পেমেন্ট তো হয়ে গেছে। হয়ে গেছে? কে দিল? দোকানদার আজলানের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওই যে বিদেশির মতো দেখতে স্যারটা, উনি শাড়ির পেমেন্ট দিয়ে দিয়েছেন। অ্যাশ শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে আজলানের কাছে গেল। এই যে মিস্টার শুনুন। আজলান অ্যাশের দিকে তাকিয়ে বলল, আজলান? হ্যাঁ মিস্টার আজলান, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন তো। কেন? কেন মানে কি? শাড়ি পেমেন্ট করে দিলেন, টাকা নেবেন না? আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আমি এখনই টাকা ট্রান্সফার করে দিচ্ছি। লাগবে না। মানে টাকা কেন নেবেন না আপনি? মানেটা সিম্পল, এটা আমি আপনাকে গিফট হিসেবে দিয়েছি। কখনো শুনেছেন গিফট দিয়ে আবার গিফটের টাকা নেয়? এটা বলে আজলান আহিরি আর দিয়ানের কাছে চলে গেল। অ্যাশ আজলানে যাওয়ার পানে তাকিয়েই রইল। আজলান আর অ্যাশের কথাবার্তা কাজকর্ম সবটাই দিয়ান দূরে বসে দেখছিল আর নিজের রাগটা কন্ট্রোল করছিল। তার এখন মনে হচ্ছে সে নিজেই খাল কেটে কুমির নিয়ে এসে, তাও আবার যে সে কুমির নয়, একেবারে অস্ট্রেলিয়ান কুমির। অ্যাশ আর আহিরি বাড়ি ফিরে এসেছে। আজলান আর দিয়ান শপিং শেষে তাদেরকে বাড়ি দিয়ে গেছে। শপিং করতে করতে রাত হয়ে গেছিল, তাই তারা আর তাদেরকে একা পাঠানোর রেস্ট নিতে চায়নি। দায়িত্ব সহকারে বাড়ির সামনে দিয়ে গেছে। অ্যাশ বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সে আজলানের কথা ভাবছিল। আজলানের কথাবার্তা, তাকে নিজের পছন্দের শাড়ি কিনে দেওয়া, সবটা। আচ্ছা, আজলান কি তাকে পছন্দ করে? কিন্তু আজলান তো তার দিকে ঠিক মতো তাকায়নি, নাকি তাকিয়েছে সে দেখতে পায়নি। এসব ভাবতে ভাবতে খাওয়া দাওয়া না করেই অ্যাশ ঘুমের দেশে বাড়ি জমায়। ভোর 4টায় অ্যাশের ঘুম ভাঙল। রাতে কিছু না খেয়ে ঘুমানোর কারণে তার খিদেও পেয়েছে।
সে রুম থেকে বের হয়ে রান্নাঘরে গেল খাবারের আশায়। ফ্রিজ খুলে দেখলো তাতে কিছু মিষ্টি রাখা আছে। সে সেগুলো বের করে গপাগপ সবগুলো একসাথে খেয়ে ফেলল। খাওয়ার শেষে একটা তৃপ্তির ঢেকুর তুলে সে তার রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। হঠাৎ কেউ তার হাত টেনে ছাদে নিয়ে এলো। অন্ধকার থাকার কারণে সে লোকটাকে ঠাউর করতে পারেনি। লোকটা এক টানে তাকে ছাদে নিয়ে এসে ছাদের দরজা বন্ধ করে দিল। ছাদের আবছায়া আলোতে অ্যাশের সামনে দিয়ানের স্পষ্ট মুখশ্রী ভেসে উঠল। আপনি আপনি কেন এসেছেন এখানে? দিয়ান অ্যাশের কথায় উত্তর না দিয়ে তার দিকে এগোতে থাকলো। আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? আমি কিন্তু এবার চিৎকার করব। কথার উত্তর কেন দিচ্ছেন না? অ্যাশের কোনো কথাই যেন দিয়ানের কানে ঢুকছে না। সে এক পা করে অ্যাশের দিকে এগোচ্ছে, আর অ্যাশ এক পা করে পেছোচ্ছে। এক সময় পেছোতে একদম ছাদের শেষ প্রান্তে পৌঁছে গেল। এখন আর তার পেছনে যাওয়ার কোনো উপায় নেই। দিয়ান এখনও তার দিকে এগোচ্ছে। দিয়ান একেবারে তার কাছাকাছি চলে আসার কারণে অ্যাশ ভয়ে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ অ্যাশ তার পায়ে কারো হাতে স্পর্শ পায়। সে চোখ খুলে দেখে দিয়ান তার পা ধরেছে। অ্যাশ এক ঝটকায় দিয়ানের সামনে থেকে তার পা সরিয়ে নেয়। কি করছেন দিয়ান ভাই? পায়ে হাত দিচ্ছেন কেন? দিয়ান কোনো কথা না বলে এখনো মাথা নিচু করে আছে। কি হলো? কথা কেন বলছেন না? দিয়ান হঠাৎ অ্যাশকে চমকে দিয়ে কান্না করে দিল। অ্যাশ এবার নিজের কণ্ঠ নরম করে দিয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে দিয়ান ভাই? আপনি এমন কেন করছেন? দিয়ান নিজেকে সামলে অ্যাশের সামনে দাঁড়ালো। তার চোখে এখনো পানি বিদ্যমান। আমাকে ক্ষমা করে দিস আশা। আমি আজ পর্যন্ত যা কিছু করেছি সব কিছুর জন্য। এঙ্গেজমেন্টের দিন যা কিছু করেছি, যা বলেছি তার জন্য। বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবাসি। সেদিন বাসায় যাওয়ার পর থেকে আমার নিজেকে অসহায় মনে হচ্ছিল এত বছর পর কোনো একটা জিনিস আমি হারিয়ে ফেলছি। তারপরে তোর সাথে কত দেখা করার চেষ্টা করেছি, কত কথা বলার চেষ্টা করেছি, তোকে সবটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কিছুই বোঝার চেষ্টা করিসনি। আচ্ছা আশা, আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? একটাবার সুযোগ দেওয়া যায় না? আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি দিয়ান ভাই। আর যদি সুযোগ আসে, মানে সুযোগের কথা আসে, তাহলে সেটা দেওয়ার এখন সম্ভব না। ভালোবাসার মানুষটাকে হারানোর বেদনা কি সেটা আমি জানি। আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি। আমি চাই না সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো ধরনের আঘাত পাক। কিন্তু আমি যে আঘাত পেতে পেতে শেষ হয়ে যাচ্ছি, তার কি হবে আশা? আমি যে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্য কারো হয়ে যাচ্ছি, তিলে তিলে নিজের ভালোবাসা শেষ হতে দেখছি, তার কি হবে? এটা হয়তো আপনার পাওনা ছিল দিয়ান ভাই। কথায় আছে না, সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনার ভাগ্যে সৃষ্টিকর্তা আহিরি আপুকে লিখে রেখেছে হয়তো। আজকে আপনি আর আহিরি আপু দুজনেই বিবাহের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হবেন। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাইবো, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন। তুই ভালো থাকবি তো আমাকে ছাড়া? তুই কি আমাকে কখনো ভালোবাসিসনি? তুই কি আমাকে ভুলে যেতে পারবি? ভালো হয়তো বেসেছিলাম, কিন্তু সেটা ছিল আমার কৈশোরের প্রথম প্রেম। হয়তো সেটা ভোলা আমার পক্ষে সম্ভব না, কিন্তু সেটাকে পূর্ণতা দেওয়া অসম্ভব। একটা কথা আছে না, প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথেই হয়, আর প্রথম প্রেম কখনো পূর্ণতা পায় না। তেমনটাই হয়েছে আমার সাথে। আমার প্রথম প্রেম একটা ভুল মানুষের সাথেই হয়েছিল। হয়তো আপনার জন্য এখনো আমার মধ্যে সামান্য আবেগ কাজ করে, কিন্তু বিশ্বাস করুন, আপনার জন্য এখন আর আমার মনে এক বিন্দুও ভালোবাসা নেই। কথাগুলো কি তুই নিজের মন থেকে বলছিস? হ্যাঁ। তুই যখন আর আমাকে নিজের জীবনে চাসি না, তখন আর আমি তোকে জোর করব না। আমি হয়তো তোকে জোর করতে পারতাম, কিন্তু ভালোবাসার মানুষের সাথে কখনো জোর খাটে না। আজকে থেকে আমি শুধু একজনকেই ভালোবাসি, সেটা হচ্ছে আহিরি। হয়তো তোর জন্য মনের কোনো ভালোবাসা থাকবে, কিন্তু সেটা সবসময় সুপ্ত থাকবে। তুই শুধু আমাকে একটা কথা দে। কি কথা? তুই একটা কথা দে যে আমাকে ভাই ভেবে হলেও তুই আমার সাথে ঠিক আগের আসার মতো কথা বলবি, ফ্রিলি সব কথা শেয়ার করবি, তোর সব সমস্যার কথা তুই আমাকে জানাবি। প্লিজ আমার এই একটা কথা রাখিস তুই। আমি আর জীবনেও আমার ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবো না। শেষের কথাটা বলার সময় দিয়ানের কণ্ঠ কাঁপছিল। ঠিক আছে বলে অ্যাশ দিয়ানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। দিয়ান অ্যাশের থেকে সম্মতিসূচক উত্তর পেয়ে ছাদে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না।
সে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করলো। দিয়ান চলে যাওয়ার পরে অ্যাশ নিজের রুমে চলে আসলো। মজার কথা হলো আজকে দিয়ানকে প্রত্যাখ্যান করার পরেও তার মন খারাপ হয়নি, বরং ভালো লাগছে এটা ভেবে যে দিয়ানের সাথে তার সম্পর্কটা আগের মতো হয়ে যাচ্ছে। হয়তো দিয়ান তার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু অনেক আগেই সে তার উপর থেকে মুভ অন করে নিয়েছে। তাই তো আজকে দিয়ানের কোনো কথায় তার মনে প্রভাব ফেলতে পারেনি। সকাল থেকে বিয়ের তোড়জোড় শুরু, দুপুরে গায়ে হলুদ আর বিকেলে বিয়ে। বাড়িতে অতিথিরা আসতে শুরু করেছে, বাচ্চারা পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে। এত শব্দের মধ্যে অ্যাশ আর বিছানায় শুয়ে থাকতে পারল না। সে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। নিচে নামতে গিয়ে তার চোখ গেল ড্রয়িং রুমের সোফাতে। সোফায় তার ফুপি শিউলি বেগম এবং তার মেয়ে লিলি বসে আছে। লিলি আর অ্যাশ সমবয়সী, তারা দুজন এক ভার্সিটিতে আর একই ক্লাসে পড়ে। তারা ভালো বান্ধবীও বটে, কিন্তু শিউলি বেগম মানুষ হিসেবে ততটা সুবিধার না। সে অ্যাশকে দু চোখে সহ্য করতে পারে না। তার একটাই কারণ, এই যে অ্যাশ লিলির থেকে বেশি সুন্দরী আর পড়াশোনায়ও লিলির থেকে এগিয়ে। যদিও এতে লিলি আর অ্যাশের কোনো সমস্যা নেই, তাদের মধ্যে এটা নিয়ে কোনো হিংসে বিদ্বেষ নেই। অ্যাশ লিলিকে দেখে দৌড়ে তার কাছে চলে এলো। আরে লিলি মহারানী যে, তা কখন এলেন শুনি? আমাকে ডাকলেন না? আরে মাত্রই এসেছি, একটু পরেই তোর কাছে যেতাম। এখানে বস। অ্যাশ লিলির পাশে বসে গল্প করা শুরু করলো। শিউলি বেগম সোফা থেকে উঠে রান্নাঘরে চলে গেলেন। আহিরিকে হলুদের জন্য তৈরি করা হচ্ছে। অ্যাশ আর তার কাজিনরা আগেই তৈরি। তারা এখন সবাই মিলে আহিরিকে তৈরি করছে। একটু পরে ও বাড়ি থেকে হলুদের তত্ত্ব নিয়ে আসবে। আহিরিকে সাজানো শেষ করে সবাই মিলে তাকে গায়ে হলুদের স্টেজের কাছে নিয়ে এসছে। কিছুক্ষণ আগেই ও বাড়ি থেকে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে। আহিরিকে স্টেজে বসানোর সাথে সাথে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। একে একে সবাই এসে আহিরিকে হলুদ লাগাচ্ছে। অ্যাশ তো আহিরিকে হলুদ লাগাতে এসে কেঁদে ভাসিয়েছে। এত বছর যার সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে, এখন সে অন্য বাড়িতে চলে যাবে, সেই বাড়ির বউ হয়ে। চাইলেও আর এ বাড়িতে তার সাথে থাকতে পারবে না, এটা ভেবে সে কান্না করে ভাসিয়েছে। সবাই মিলে অনেক কষ্টে তাকে থামিয়েছে। লিলি তো মজা করে তার গালে এক খাবলা হলুদ লাগিয়ে দিয়েছে। এটা কি করলি তুই? কি করলাম? হলুদ লাগালি কেন? যেন তোর বিয়েটা তাড়াতাড়ি খেতে পারি, তাই লাগিয়েছি। মানে? কেন তুই জানিস না, বইয়ের লাগানো হলুদ যদি কোনো অবিবাহিত মেয়ের গায়ে লাগানো হয়, তাহলে তার বিয়েও তাড়াতাড়ি হয়। এই বলে লিলি হাসতে থাকলো। এগুলো সব কুসংস্কার। হতেই পারে, আবার নাও হতে পারে। এটা বলে আবারও অ্যাশের গায়ে হলুদ লাগিয়ে লিলি দৌড় দিল। অ্যাশও হলুদের বাটি নিয়ে লিলির পেছনে দৌড়াতে থাকলো। হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ তাকে শক্ত হাতে ধরে ফেলল। অ্যাশের হাতে থাকা বাটির সম্পূর্ণ হলুদ লোকটার গায়ে পড়ে গেল। অ্যাশ ঠিকমতো দাঁড়িয়ে সামনে থাকা লোকটাকে সরি বলতে লাগলো। ভালো করে দেখতেই সে বুঝতে পারল এটা আজলান। হলুদে পুরো মুখ ঢেকে গেছে, তাই প্রথমে চেনা যাচ্ছিল না। অ্যাশ আজলানকে দেখে অনেক কষ্টে তার হাসি আটকে রেখে বলল, সরি, আসলে আপনাকে দেখতে পাইনি। আজলান ইটস ওকে বলে দ্রুত স্থান ত্যাগ করলো। আজলান চলে যেতেই অ্যাশ অট্ট হাসি দিয়ে উঠল। এতক্ষণ অনেক কষ্টে সে তার হাসি থামিয়ে রেখেছে। যতই হোক, তার ভুলের জন্যই আজলানের ওই অবস্থা হয়েছিল, তাই তার সামনে দাঁড়িয়ে তো আর হাসা যায় না। অ্যাশকে হাসতে দেখে পুতুল অ্যাশের কাছে আসলো। কি হয়েছে অ্যাশ, এত হাসছিস কেন? অ্যাশ পুতুলকে সবটা বলতে পুতুলও অ্যাশের সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। দূর থেকে সবকিছুই শিউলি বেগম দেখছিল। তিনি তার পাশে কিছু মহিলাকে বললেন, দেখেছেন ভাবি কেমন মেয়ে, সবার সামনে ছেলেদের সাথে ডলাডলি করছে। আমি তো অনেকবার আমার মেয়েকে বারণ করি এই মেয়ের সাথে মিশতে, আমার কথা কি আর এই মেয়ে শোনে? পাশের মহিলাগুলো শিউলি বেগমের সাথে সম্মতি প্রকাশ করলেন। গায়ে হলুদ শেষ হওয়ার পরে পার্লার থেকে লোক এসে আহিরিকে সাজিয়ে গিয়েছে, আর বাকিরা যে যার ইচ্ছে মতো সেজেছে। অ্যাশ আজকে আজলানের গিফট করা জামদানি শাড়িটা পরেছে। যদিও সে ঠিক মতো শাড়ি সামলাতে পারে না, তবুও আজলানের জন্য সে আজকে শাড়িটা পরেছে। শাড়িটায় তাকে ভীষণ সুন্দর লাগছে। যে দেখছে সেই তার প্রশংসায় পঞ্চমুখ। বর এসে গেছে, বর এসে গেছে, এটা শুনতেই অ্যাশ আর তার কাজিন মহুল ছুটল গেট ধরার জন্য। অনেক কষ্ট করে গেট ধরার পরেও তারা আজলানের জন্য তাদের ব্যবসায় তেমন লাভ করতে পারেনি। কিভাবেই বা করবে? তার কাজিন মহুল আর সে অনেক আগ থেকেই তো আজলানের উপর ক্রাশ খেয়ে বসে আছে।
আর আজকে আজলানের যা লুক তা দেখে বিয়েবাড়ির প্রত্যেকেই তার উপর ফিদা। তাই তো আজলান যে টাকা দিয়েছে সেটা নিয়ে তারা তাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে। সকলের অবস্থান এখন বাড়ির ড্রয়িং রুমে। কাজী সাহেব দিয়ান আর আহিরির বিয়ে পড়াচ্ছেন। অ্যাশ আহিরির পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হলো তার শাড়িতে কিছু প্রবলেম হচ্ছে। হতেই পারে এর আগে অ্যাশ কখনোই শাড়ি পরেনি, তাই সকলে চোখ ফাঁকি দিয়ে সে রুমে চলে এলো। কেউ না দেখলেও অ্যাশে চলে যাওয়া আজলান ঠিকই লক্ষ্য করেছে। সে অ্যাশ আর দিয়ানের ব্যাপারে সবটাই জানতো, শুধু আজকের সকালের কথা বাদে। সে ভাবল হয়তো তার ভালোবাসার মানুষ আর তার বোনের বিয়ে অ্যাশ নিজে চোখে দেখতে পারবে না, তাই সে চলে গিয়েছে। এটা ভেবে আজলান ও অ্যাশের পিছু পিছু তার রুমে গেল। শিউলি বেগম আজলান আর অ্যাশকে উপরে যেতে দেখে তিনি ওদের পিছু নিলেন। তিনি দেখলেন আজলান অ্যাশের রুমে ঢুকছে। সে কোনো কিছু না ভেবেই বাহির থেকে দরজা বন্ধ করে সকলকে ডাকতে লাগলেন। অ্যাশ নিচ থেকে এসে সোজা ওয়াশরুমে গিয়েছিল, তাই আজলান যে তার রুমে এসেছে সেটা সে দেখেনি। ওয়াশরুম থেকে বের হতেই সে তার রুমে আজলানকে দেখে ভড়কে গেল। নিয়ে এখানে সে আর কিছু বলতে পারল না। হঠাৎ সে বাইরে থেকে তার ফুপির প্রচণ্ড চিৎকার চেঁচামেচির শব্দ পেল। সে ঘাবড়ে গেল, আর সাথে এটাও বুঝতে পারল যে তার ফুপি আজলানকে রুমে ঢুকতে দেখেছে, আর তা দেখে সে অন্য কিছু ভেবে নিয়েছে। সে যখনই বাইরে বের হয়ে তার ফুপিকে সবটা বোঝাতে যাবে তখনই দেখল দরজা বাহির থেকে বন্ধ। সে বুঝলো এটা তার ফুপির কাজ। আজলান তো কোনো কিছুরই আগা মাথায় পাচ্ছে না। সে চুপচাপ অ্যাশের বিছানায় বসে আছে, আর অ্যাশ বারবার তার ফুপিকে দরজা খুলতে বলছে, কিন্তু শিউলি বেগম কিছুতেই দরজা খুললেন না, আর না অ্যাশের কথা শুনলেন। এতক্ষণে আহিরিয়া দিয়ানের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। ওপর থেকে শিউলি বেগমের চেঁচামেচি শুনে সবাই ওপরে গেলেন। কি হয়েছে আপা? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর গুণধর মেয়েকে জিজ্ঞেস কর। এটা বলে সে অ্যাশের রুমের দরজা খুলে দিলেন। অ্যাশ আর আজলান রুম থেকে বেরিয়ে এলো। অ্যাশ তার বাবাকে দেখে জড়িয়ে ধরল। বিশ্বাস করো বাবা, তোমরা যা ভাবছো আমরা তেমন কিছুই করিনি। তোমার মান সম্মান নষ্ট হবে এমন কিছু করতে পারি আমি, বলো? আসলাম সাহেব কিছু না বলে চুপ করে রইলেন। অ্যাশ বুঝতে পারল তার বাবাও আজকে তার সাথে নেই। তার বাবাও আজকে তাকে বিশ্বাস করতে পারছে না। আর তার মা তো আশেপাশে লোকজনের কথা শুনে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আহিরি আর দিয়ান নিশ্চুপ দর্শকের ন্যায় সবটা দেখছে। এসব দেখে অ্যাশও নিজেকে আর শক্ত রাখতে পারছে না। না চাইতেও তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আজলানও এতক্ষণে পুরো ঘটনাটা বুঝতে পারল। সকলে যে তার আর অ্যাশের ব্যাপারে ভুল ভাবছে সেটাও সে বুঝতে পারছে। তাই সে সকলকে সত্যিটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করছে না। এতক্ষণে আশেপাশে সকলে তাদেরকে নিয়ে আলোচনা করতে শুরু করেছে। কেউ কেউ তো অ্যাশকে দুশ্চরিত্রা উপাধিও দিয়ে দিয়েছে। এক পর্যায়ে সকলে মিলে এক প্রকার জোর করেই অ্যাশ আর আজলানের বিয়েটা দিয়ে দেয়। না চাইতেও তারা দুজনে বিবাহের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিয়ে হওয়ার পর আজলান এই বাড়িতে এক মুহূর্ত অপেক্ষা করে না। অ্যাশও তার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজলানের সাথে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, পা বাড়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তারা দুজনেই সেই রাতে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আজলানের বাবার পার্সোনাল ফ্লাইটে রওনা দেয়। তুরাক, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। জায়গাটা মেলবোর্ন শহরের একটি অভিজাত এবং বিলাসবহুল উপশহর। এটি ভিক্টোরিয়া রাজ্যের অংশ এবং মেলবোর্ন সিবিডি কন্ট্রোল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। তুরাক অস্ট্রেলিয়ার সবথেকে ধনী এলাকাগুলোর মধ্যে একটি। এখানে প্রচুর অভিজাত পরিবার, সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী বসবাস করেন। জায়গাটা শান্ত, পরিষ্কার এবং নিরাপদ, কিন্তু জীবনযাত্রা বিলাসবহুল হওয়ার কারণে খরচ অত্যন্ত ব্যয়বহুল। তুরাকে রয়েছে বড় বড় মেনশন, হেরিটেজ লিস্টেড বাড়ি এবং লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। এলাকা জুড়ে আছে নামকরা প্রাইভেট স্কুল, যেমন এসটি ক্যাথরিন্স স্কুল, লোরেটো ম্যান্টেভিল হল। পাবলিক ট্রান্সপোর্ট পরিবহন ব্যবস্থা ভালো এবং সহজেই মেলবোর্ন সিটির সঙ্গে কানেক্টেড। সবুজে ঘেরা এলাকা, পরিষ্কার রাস্তাঘাট, চারিদিক গাছ গাছালিতে ভরা। এক কথায় তুরাক মানে বিশাল স্ট্যাটাস আর ক্লাস লাইফস্টাইল। তুরাকের একটি বিলাসবহুল বাড়ির সামনে অ্যাশ রঙের একটা লাক্সারিয়াস ল্যাম্বরগিনি থামল। গাড়ি থামার কিছুক্ষণ পর গাড়ি থেকে এক সুদর্শন যুবক বের হয়ে আসলো।
যুবকটি অন্য কেউ না, সে হলো ড্রেক ইন্ডাস্ট্রিজের মালিক রায়ান আফতাব আর জয় ড্রেকের একমাত্র ছেলে আজলান ড্রেক। আজলান গাড়ি থেকে বের হয়ে অ্যাশকে নামতে বলল। গাড়ি থেকে বের হয়ে অ্যাশের চোখ ছানা বড়া হয়ে গেল। তার চোখের সামনে একটা অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি। এমন বাড়ি বাংলাদেশে বোধহয় একটাও নেই। বাড়ির সামনে নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা দ্য ড্রেক ম্যানশন। অ্যাশ বুঝলো এটা আজলানদের বাড়ি। ফ্লাইট থেকে নামার পর থেকেই অ্যাশ একের পর এক চমক দেখছে। প্রথমে আজলানের গাড়ি আর এখন বাড়ি। সে জানতো যে আজলানের পরিবার ধনী, কিন্তু তারা যে এতটা বড় লোক হবে সে তা আশা করেনি। তার কাছে এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। সে মনে মনে ভাবছে, এটা যদি স্বপ্ন হয় তাহলে এই স্বপ্ন সে যেন সারা জীবন দেখে। মিস অ্যাশ, হ্যালো, শুনছেন? এই বলে আজলান অ্যাশকে হালকা ধাক্কা দিল। এত কিছু দেখার পরে অ্যাশ এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। আজলানের হঠাৎ ধাক্কা দেওয়ার ফলে সে ধরপড়িয়ে ওঠে। আর ইউ ওকে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে ভিতরে চলো। চলুন। অ্যাশ ভেতরে ঢুকছে আর বাড়িটা দেখছে। সে মনে মনে নিজেকে বলছে, এ কোনো সাধারণ বাড়ি নয় লা, এ হলো রাজপ্রাসাদ। আর মুচকি মুচকি হাসছে। বাড়ির ভেতর ঢুকতেই হঠাৎ সামনে থেকে কেউ একজন এসে আজলানকে জড়িয়ে ধরল। হেই বেবি, হাউ আর ইউ? হেই বেবি, তুমি কেমন আছো? I'm doing fine. How about you? You know, Aslan, your Olivia baby is always fine. তুমি তো জানোই আজলান, তোমার অলিভিয়া বেবি সব সময় ভালো থাকে। Yep, I know. অ্যাশের বোধ হয় অলিভিয়ার আজলানকে জড়িয়ে ধরার ব্যাপারটা ভালো লাগলো না। সে হালকা কাশি শব্দ করলো। তার কাশির শব্দে অলিভিয়ার নজর তার দিকে গেল। সে আজলানের কাছ থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। অলিভিয়া অ্যাশকে দেখিয়ে আজলানকে জিজ্ঞেস করলো, হু ইজ দিস গার্ল? এই মেয়েটা কে? Oh, she's my personal secretary. আজলানের কথা শুনে অ্যাশের মন খারাপ হলো। যতই হোক, সে এখন আজলানের সহধর্মিণী, কিন্তু আজলান তাকে তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তার কাছে আজলানকে পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানব মনে হচ্ছে। এতক্ষণ হাসি খুশি থাকা মুখটা চুপসে ছোট হয়ে গেছে। চোখের কোণে বোধ হয় সামান্য পানিও জমেছে। দ্যাটস গুড, কাম ইনসাইড। ভালো, ভিতরে এসো। ভেতরে ঢুকতেই আজলান একজন সার্ভেন্টকে ডেকে অ্যাশকে গেস্ট রুমে নিয়ে যেতে বলল। অ্যাশ সার্ভেন্টের সাথে চলে গেল আর আজলানও তার রুমে চলে গেল। তার বাবা মা আপাতত বাসায় নেই। তারা কোম্পানির কিছু কাজে দেশের বাইরে আছে। আজকালের ভেতরে এসে পড়বে। অ্যাশ এতক্ষণ যাবৎ সারা ঘরময় পায়চারি করেছে আর ভেবেছে তাকে বিয়ের বিষয়টা নিয়ে যে কোনোভাবে আজলানের সাথে কথা বলতে হবে। একটু আগে একজন সার্ভেন্ট খাবার দিতে এসেছিল, তাকে বলেছে একটু আজলানকে ডেকে দিতে। আর এখন সে সারা ঘরময় পায়চারি করছে। কি জিজ্ঞেস করবে সে? এটা ভেবেই তার টেনশনে হাত পা কাঁপছে। আসবো? হঠাৎই কারো আওয়াজে অ্যাশ চমকে উঠল। সে দরজার দিকে না তাকিয়েও বুঝতে পারলো এটা আজলানের আওয়াজ। আজলান এসছে। আসুন, আপনারই তো বাড়ি। তুমি নাকি ডেকেছিলে? কিছু বলবে? হ্যাঁ, বসুন, বলছি। আজলান গিয়ে বিছানায় বসে পড়ল। এখন বলো। আপনি কি আমাদের বিয়েটা নিয়ে কিছু ভেবেছেন? আজলান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তেমন কিছু ভাবিনি, কিন্তু তুমিও জানো আর আমিও জানি যে তারা সকলে আমাদের দুজনকে জোর করে বিয়ে দিয়েছিল। তারা যা ভেবেছে আমাদের মধ্যে তেমন কিছু হয়নি, বা আমাদের মধ্যে তেমন কিছুই নেই। তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো হবে। তুমি কি বলো? আলাদা হওয়ার কথা শুনে অজান্তেই অ্যাশের চোখের কোণায় পানি এসে গেল। তার মনে হলো কেউ তার কাছে তার প্রাণ নিবে কিনা তার অনুমতি চাইছে। যদিও তাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, তবুও অ্যাশ কবুল বলার সাথে সাথে আজলানকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর সব থেকে বড় কথা, সে প্রথম দেখায় আজলানকে ভালোবেসে ফেলেছিল। তার এই মুহূর্তে আজলানকে বলতে ইচ্ছে হলো যে, না, আমি আপনার থেকে আলাদা হতে চাই না। আমাদের বিয়েটা যেভাবেই হোক, আপনি আমার স্বামী। আমরা বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি এই বন্ধন ছিঁড়তে চাই না। আমি আমার সারাটা জীবন আপনার সাথেই কাটাতে চাই। কিন্তু সে এগুলোর একটা কথাও মুখ ফুটে আজলানের সামনে বলতে পারল না। মনের কথা মনেই থেকে গেল। সে শুধু মাথা নাড়িয়ে আজলানের কথায় সম্মতি জানালো। আজলানও অ্যাশের সম্মতি পেয়ে খুশি হলো। সে ভেবেছিল অ্যাশ তাকে ডিভোর্স দিতে রাজি হবে না, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে অ্যাশ তাকে ছাড়তে রাজিও হয়ে গেল। এতে বরং সে খুশিই হয়েছে। আজলান অ্যাশকে খেতে বলে রুমের বাইরে যেতে নিলে অ্যাশ তাকে থামিয়ে দেয়।
আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। বলো। তখন যে মেয়েটা আপনাকে জড়িয়ে ধরেছিল, আপনি কি আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবেন? মানে আপনি কি মেয়েটাকে ভালোবাসেন? এসব কি বলছো তুমি? না আসলে। অ্যাশকে কথা শেষ করতে না দিয়ে আজলান তার দিকে এগিয়ে গেল। আজলান অ্যাশের কানের কাছে মুখ নিয়ে নেশাতুর কণ্ঠে বলল, Aslan's romance doesn't bloom with roses. It bleeds with thorns. আজলানের কথা বলার সময় তার ঠান্ডা নিঃশ্বাস অ্যাশের কাঁধে পড়ছিল। আজলানের নেশাতুর কণ্ঠ অ্যাশের কানে যেতেই আর ঠান্ডা নিঃশ্বাস তাকে স্পর্শ করতেই সে যেন বরফের মতো জমে গিয়েছিল, যার দরুন সে এতক্ষণ চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছিল। চোখ খুলতে দেখল পুরো রুম ফাঁকা, রুমের কোথাও আজলান নেই। কিছুক্ষণ পরে একজন সার্ভেন্ট এসে জানালো আজলান তাকে খাবার খেয়ে রেডি হয়ে থাকতে বলেছে। সার্ভেন্ট চলে যাওয়ার পরে অ্যাশ কি পরে রেডি হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল। সে তো এক কাপড়ে বাড়ি থেকে আজলানের সাথে বের হয়ে এসছে, তাহলে সে কি পরে রেডি হবে? তার কাছে তো এখন কোনো জামা কাপড় নেই। এসব ভাবতে ভাবতেই অ্যাশের চোখ গেল রুমে থাকা একটা আলমারির দিকে। আলমারিটা খুলতেই অ্যাশ সেখানে কিছু ড্রেস রাখা দেখল। সে আর কিছু না ভেবে সেখান থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করতে চলে গেল। Hey, Ash, please come quickly. We're getting late. ড্রয়িং রুমে দাঁড়িয়ে আজলান ঘড়ি পড়ছিল আর অ্যাশকে ডাকছিল। সিঁড়ি দিয়ে অ্যাশের নামার শব্দ পেয়ে ঘড়ি পড়া বাদ দিয়ে আজলান অ্যাশের দিকে তাকালো। অ্যাশের দিকে তাকাতে আজলানের যেন পুরো দুনিয়া থমকে গেল। অ্যাশ একটি স্কেটার ড্রেস পরেছে। যেহেতু এই ড্রেসগুলোতে হাঁটু বের করা থাকে আর অ্যাশ হাঁটু বের করা পোশাকে অভ্যস্ত নয়, তাই সে স্কেটার ড্রেসের সাথে জিন্সের প্যান্ট পরেছে। আজলান যতবারই অ্যাশকে দেখেছে ততবারই সে লং ড্রেস কিংবা শাড়ি পরেছিল। এ ধরনের ড্রেসে আজলান এই প্রথমবার অ্যাশকে দেখছে। যদিও স্কেটার ড্রেসের সাথে জিন্স বেমানান, কিন্তু আজলানের কেন যেন এখন অ্যাশকে বিশ্বসুন্দরী খেতাবটা দিতে ইচ্ছে করছে। হঠাৎ কিছু পড়া শব্দে চমকে গিয়ে আজলানের হাত থেকে তার ঘড়িটা পড়ে গেল, আর তার সাথে সাথে সে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। শব্দের উৎস খুঁজতে গিয়ে আজলান দেখল অ্যাশ গালে এক হাত দিয়ে ফ্লোরে পড়ে আছে, আর অলিভিয়া তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পাশেই দাঁড়িয়ে আছে। অলিভিয়াকে দেখে মনে হচ্ছে সে পালে এক্ষুনি অ্যাশকে খেয়ে ফেলত। অ্যাশকে গালে হাত দেওয়া দেখে আর তার পাশেই অলিভিয়াকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আজলান বুঝলো যে অলিভিয়া হয়তো অ্যাশকে থাপ্পড় মেরেছে। এই মেয়ে যে মুখের আগে হাত চলে তা আজলান ভালো করেই জানে। আজলান নিজের ঘড়ি ফ্লোর থেকে উঠিয়ে অ্যাশ আর অলিভিয়ার কাছে গেল। সে অ্যাশের হাত ধরে তাকে নিচ থেকে তুলল। অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, What's wrong with you, Olivia? Why did you slap her? অলিভিয়া আজলানের কাছে এসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। I would have killed her if I could. You know what? She wore those sneaker dress you gifted me on my birthday, and also my jeans. You slapped her just for that? Sorry, I lost my mind when I saw her wearing the dress you gifted me. Sorry, tell her, not me. অ্যাশ বুঝলো যে জামাটা কার তা জিজ্ঞেস না করে তার সেটা পরা উচিত হয়নি। নিজের ভুল বুঝতে পেরে সে বলল, No need to say sorry. Actually, the mistake was mine. I wore her dress without asking. Sorry বলতে হবে না, আসলে ভুলটা আমারই ছিল। আমি জিজ্ঞেস না করে ওনার জামাটা পরেছি। Learn something from her. এটা বলেই আজলান অ্যাশের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসলো। অলিভিয়া আজলান আর অ্যাশের যাওয়ার দিকে তাকিয়ে বলল, I will deal with you. Today Aslan made me hear all these things because of you. If I wouldn't throw you out of this house, then my name is not Olivia. Remember that. আপনাকে ধন্যবাদ। কেন? এই যে একটু আগে অলিভিয়া ম্যামের থেকে বাঁচালেন আমায়। আসলে আমি তো এক কাপড়ই আপনার সাথে বাড়ি থেকে বের হয়ে এসেছি, তাই সাথে কোনো জামা কাপড় নিয়ে আসতে পারিনি। আর তখন আপনি একজন সার্ভেন্ট পাঠিয়ে আমায় রেডি হতে বললেন, তাই কি পরবো মাথায় আসছিল না। ড্রেসটা চোখের সামনেই ছিল, তাই কিছু না ভেবে এটা পরে নিয়েছি। ভাবতে পারিনি যে। আজলান অ্যাশে ঠোঁটের উপরে আঙ্গুল দিয়ে তাকে চুপ করিয়ে দিল। তুমি বড্ড বাচাল মেয়ে, অযথা অনেক কথা বলো। আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? অ্যাশ দুই দিকে মাথা নাড়িয়ে জবাব দিল, তাহলে বলছিলে কেন যে কি করেছো, কেন করেছো? যখন আমার কোনো কিছু জানতে হবে তখন আমি নিজেই তোমার কাছ থেকে এক্সপ্লেনেশন নিয়ে নেব, বুঝছো? এখন চলো। কোথায় যাব আমরা? আগে তো গাড়িতে ওঠো, তারপর বলছে। না, আগে বলুন যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন।
অ্যাশ চোখ সরু করে আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি আবার আমায় বিক্রি করতে নিয়ে যাচ্ছেন না তো? আজলান অ্যাশের শিশুসুলভ কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তার কাছে নাকি তাকে কিডন্যাপার লাগছে, যে তাকে নিয়ে বিক্রি করে দিবে। হ্যাঁ, আমি তোমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। তোমাকে বিক্রি করে যে টাকা পাবো তাতে আমি অলিভিয়াকে নতুন স্কেটার আর জিন্স কিনে দেব। এবার চলো। অ্যাশ মিনমিনিয়ে বলল, আমি যা শুনেছিলাম তার ঠিকই, বড় লোকেরা কিপটেই হয়। কি বলছো? চলো। বলছি এটাই যে আমি আপনার সাথে কোথাও যাব না। প্লিজ, বাচ্চাদের মতো করো না, গাড়িতে ওঠো। অ্যাশ চিৎকার দিয়ে বলল, বললাম তো যাব না। সত্যিই যাবে না? বললাম তো না। সত্যি তো? আজলান অ্যাশকে আর কিছু বলতে না দিয়ে হঠাৎ করে কোলে তুলে নিল। এ কি করছেন আপনি? আমাকে কোলে কেন নিলেন? নামান বলছি। তুমি যে এতক্ষণ বাচ্চাদের মতো করলে। আমি বাচ্চাদের মতো করেছি, তাতে কি? তাই বলে আপনি আমাকে কোলে তুলে নেবেন? তুমি বাচ্চাদের মতো করলে দোষ নেই, আর আমি বাচ্চা ভেবে কোলে তুলে নিলে যত দোষ। আমি এখানে দোষ গুণের বিচার করতে বসিনি। আমি আপনাকে নামাতে বলেছি, আপনি কোল থেকে নামান আমায়। আজলান অ্যাশের কোনো কথা পাত্তা না দিয়ে তাকে গাড়ির সামনের সিটে নিয়ে বসালো। অ্যাশ বারবার গাড়ি থেকে বের হতে চাচ্ছিল, বিধায় আজলান তার টাই খুলে অ্যাশের হাতে বেঁধে দিল আর গাড়িতে রাখা টেপ অ্যাশের মুখে লাগিয়ে দিল, যাতে সে কিছু বলতে না পারে। এত কিছুর পরেও যখন সে দেখল যে কোনোভাবেই অ্যাশকে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন সে অ্যাশকে বলল, তোমাকে কন্ট্রোল করতে না পারলে আমি কিন্তু নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। মনে রেখো, ভুল বোঝাবুঝির কারণে বিয়ে হলেও এখন কিন্তু আমি তোমার স্বামী। তোমার উপর এখন আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। আজলানের কথার মানে বুঝতে পেরে অ্যাশ চুপসে গেল। আজলানও বাঁকা হেসে গাড়ির দরজা আটকে নিজের সিটে গিয়ে বসে পড়ল। অ্যাশের হাত থেকে টাই খুলে নিয়ে আবারও পরে নিল, মুখ থেকে টেপ তুলে গাড়ির দরজা দিয়ে বাইরে ফেলে দিয়ে গাড়ি স্টার্ট দিল। এই পর্বে আজলানের মা, বাবা, অলিভিয়া আর অন্যান্য বিদেশি চরিত্রদের জন্য বাংলা ভাষায় ব্যবহার করা হয়েছে। গাড়ি থামলো একটা বহুতল ভবনের সামনে। ভবন নয় ঠিক, এটা টুরাকের সব থেকে বিখ্যাত শপিং মল, যেখানে পুরো অস্ট্রেলিয়ার এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো পাওয়া যায়। আজলান গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে ঢুকে গেল। অ্যাশ নির্বিকার ভঙ্গিতে গাড়িতে বসে রইল, যেন মনে হচ্ছে আজলান যা ইচ্ছে করুক তাতে তার কিছু এসে যায় না। প্রায় 30 মিনিট পরে আজলান শপিং মল থেকে বের হলো, হাতে কতগুলো শপিং ব্যাগ। আজলান গাড়ির কাছে এসে শপিং ব্যাগগুলো অ্যাশের হাতে দিল। এগুলোতে কি আছে? ড্রেস। কার জন্য? তোমার। আমার ড্রেসের দরকার নেই। তাহলে কি বাড়িতে গিয়ে আবার অলিভিয়া ড্রেস পরবে? আজলানের কথা শুনে অ্যাশ অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো। আমার থেকে ওভাবে তাকিয়ে লাভ নেই, ভুল কিছু বলিনি আমি। সারা জীবন তোর একটা জামা পরে কাটাতে পারবে না? অ্যাশও ভাবল, এখানে সে বর্তমানে সম্পূর্ণ একা। এখানে থাকতে হলে তার এখন হোক পরে হোক আজলানের সাহায্য লাগবেই। তাই যখন সে নিজেই সাহায্য করছে তখন সেটা নিতে ক্ষতি কোথায়? অ্যাশকে নিশ্চুপ থাকতে দেখে আজলান শপিং ব্যাগগুলো নিয়ে গাড়ির পেছনের সিটে রেখে আবার গাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছানোর পর অ্যাশ আগে ভাগেই গাড়ি থেকে নেমে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নিয়েছে। অ্যাশের এমন কাণ্ড দেখে আজলান হেসে বাড়িতে ঢুকলো। অ্যাশও তার পিছু পিছু বাড়ির ভেতরে গেল। বাড়ির ভেতরে ঢুকেই আজলানের তার মম ড্যাডের সাথে দেখা হলো। তারা ড্রয়িং রুমের সোফায় বসা ছিলেন। আজলান। ইয়েস ড্যাড। শুনলাম বাংলাদেশ থেকে তুমি নাকি কোনো মেয়েকে নিয়ে এসেছো। হ্যাঁ। তা সে কোথায়? তাকে তো দেখছি না। ও আসছে। ইতিমধ্যে অ্যাশও ড্রয়িং রুমে পৌঁছে গেল। আজলান অ্যাশকে দেখিয়ে বলল, ও অ্যাশ, আমার পার্সোনাল সেক্রেটারি। আজলানের মা কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বললেন, তা তুমি যে এই মেয়েটাকে এনেছো, মেয়েটার ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছো তো? নাকি যাকে তাকে এনেছো? এখানে কি মেয়ের কমতি ছিল যে তোমাকে বাংলাদেশ থেকে একটা মেয়েকে নিয়ে আসতে হলো? তেমন কিছু না মম। শুনলাম মেয়েটার নাকি আজকে না বলে অলিভিয়ার ড্রেস নিয়ে নিয়েছিল। তুমি অবশ্যই মেয়েটাকে এখন আর এই বাড়িতে রাখবে না। কেন? আলভিয়া মেয়েটাকে তেমন পছন্দ করে না, আর আগামী মাসে তোমার আর আলভিয়ার এঙ্গেজমেন্ট, সেটা নিশ্চয় তুমি ভুলে যাওনি। আমি চাই না এই মেয়ের জন্য তোমার আর আলভিয়ার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আজলানের এনগেজমেন্টের কথা শুনে অ্যাশের মাথা যেন চক্কর দিয়ে উঠল। সে আর কোনো কথায় কান দিতে পারল না। তার মাথায় এখন একটা কথাই ঘুরছে, আগামী মাসে আজলান আর অলিভিয়ার এনগেজমেন্ট।
অ্যাশের চোখের কানিশ বেয়ে অশ্রুধারা বইতে লাগলো। মায়ের কথা শুনে আর অ্যাশের চোখে পানি দেখে আজলানের যেন মাথার রাগ উঠে গেল। সে তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে এই অবস্থায় অ্যাশকে নিয়ে চলে আসলো। পেছন থেকে তার মা বাবা তাকে বারবার ডাকলেও সে সেদিকে একবারও ফিরে তাকালো না। আপনি যে তখন রাগের মাথায় বাড়ি থেকে আমায় নিয়ে বের হয়ে আসলেন, এখন আবার আমরা কোথায় যাব? তোমার কি মনে হয় আমার একটাই বাড়ি? এই আজলান ড্রেক চাইলে এখন একটা বাড়ি কিনতে পারে, এতটুকু সামর্থ্য আমার আছে। এটা বলে আজলান অ্যাশের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কোনো অজানা গন্তব্যে। অ্যাশ আর আজলান দাঁড়িয়ে আছে একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। বাড়িটা কোলাহল থেকে অনেকটা দূরে, আশেপাশে তেমন একটা বাড়ি নেই বললেই চলে। এদিকে মানুষের আনাগোনা অনেকটাই কম, যার কারণে পুরো এলাকা জুড়ে কেমন একটা ভুতুড়ে ভাব। এ বাড়িটা কার? আমার। আপনার? হ্যাঁ, আমার যখন মন খারাপ হয় কিংবা অনেক ডিপ্রেস থাকে তখন ফ্রেন্ডদের নিয়ে এখানে আড্ডা দিই। আমার ফ্রেন্ডস ছাড়া এই জায়গার কথায় কেউ জানে না, এমনকি মম ড্যাডও না। আজলান কথা বলতে বলতেই পাসওয়ার্ড দিয়ে বাড়ির দরজা খুলে ফেলল। অ্যাশ আজলানের সাথে বাড়ির ভেতর ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকেই চারপাশের পরিবেশ দেখে অ্যাশের ভালো লাগতে শুরু করলো। সম্পূর্ণ ঘর একদম পরিপাটি করে রাখা, দেখে মনে হচ্ছে না এটা একটা ছেলের ঘর। এক একটা জিনিস অনেক যত্ন সহকারে সাজিয়ে রাখা। আজলান অ্যাশকে বেডরুম দেখিয়ে দিয়ে কিচেনে চলে গেল। অ্যাশও ফ্রেশ হয়ে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখা শুরু করলো। কিছুক্ষণ বাদে আজলানের ডাকে অ্যাশ নিচে নেমে এলো। ডাকছিলেন? খেতে পেয়েছে, খাবার নিয়ে এসো। কিন্তু আমি তো খাবার বানাতে পারি না। পারো কি? খেতে। কিচেনে খাবার বানিয়ে রেখে এসছি, নিয়ে এসো। অ্যাশ কিচেনে গিয়ে দেখলো আজলান আগে থেকেই সব খাবার তৈরি করে রেখেছে। সে খাবারগুলো নিয়ে চলে গেল। বাহ, আপনি তো অনেক সুন্দর রান্না করতে পারেন। আপনার বউ সত্যি অনেক লাকি হবে। সত্যি বলছো? তাহলে তো বলতে হচ্ছে তুমি অনেক লাকি। কেন? এই যে আমাকে জামাই হিসেবে পেয়েছো। আজলানের কথা শুনে অ্যাশের খাবার গলায় আটকে গেল। আজলান তাকে পানি এগিয়ে দিল। পানি খেয়ে অ্যাশ নিজেকে শান্ত করলো। অ্যাশ কথা ঘুরিয়ে আজলানকে প্রশ্ন করলো, আমাদের ডিভোর্সের খবর কি? শুনলাম আগামী মাসে আপনার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। তার জন্যই মনে হয় আমার ডিভোর্স দেওয়ার এত তাড়া। কথাগুলো বলার সময় অ্যাশের কণ্ঠ কিছুটা কাঁপছিল, কিন্তু সে আজলানকে সেটা কোনোভাবেই বুঝতে দেয়নি। অ্যাশের কথা শুনে আজলান চুপ হয়ে গেল। তার চোখে মুখে কিছুটা রাগের আভাস দেখা যাচ্ছে। সে কিছুটা গম্ভীরভাবে বলল, যেটা সম্পর্কে জানো না সেটা নিয়ে কখনো আমার সামনে কথা বলবে না। এটা বলে আজলান খাবার ছেড়ে উঠে গেল। কোথায় যাচ্ছেন? খাবারটা তো শেষ করে যান। আজলান অ্যাশের কথার কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। এদিকে অ্যাশ আজলানের হাবভাব বোঝার চেষ্টা করেও বুঝতে পারছে না এই আজলান কে যেন তার কাছে একদম অচেনা লাগছে। এখন পর্যন্ত সে আজলানের সাথে যতবারই কথা বলেছে তার কাছে আজলানকে মিশুক এবং হাসি খুশি একটা ছেলে মনে হয়েছে, যার মধ্যে গম্ভীরতার কোনো ছাপ নেই। কিন্তু আজলানের হঠাৎ এই পরিবর্তন যেন না চাইতেও তাকে ভাবাচ্ছে। কিছুক্ষণ বাদে গাড়ির চাবি নিয়ে আজলান বাড়ি থেকে বেরিয়ে গেল। অ্যাশ কিছু বলারও সুযোগ পেল না। আজলান সারা রাত বাড়িতে ফেরেনি। অ্যাশ আজলানের জন্য অপেক্ষা করতে করতেই সোফাতে ঘুমিয়ে পড়েছে। ভোরের দিকে আজলান বাড়ি ফিরে পাসওয়ার্ড দিয়ে দরজার লক খুলতেই অ্যাশকে সোফায় ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সে চুপচাপ সোফার কাছে এসে অ্যাশকে কোলে তুলে বেডরুমে নিয়ে আসে। রুমে এসে অ্যাশকে বিছানায় শুয়ে দেয়। আলমারি থেকে কম্বল এনে অ্যাশের গায়ের উপর দিয়ে দেয়। নিজের পছন্দের মানুষটার এত কেয়ার করার পরে আজলান চুপচাপ তার পাশে গিয়ে বসে পড়ে। নিজের ঠোঁট গভীরভাবে ঘুমন্ত অ্যাশের কপালে ছুঁয়ে দেয়। মনে মনে বলে, আমি তো তোমার মায়ায় সেদিনই পড়েছি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম। আমি জানি তোমার মনে অন্য কারো বাস। তোমার মনে আজলানের জন্য ভালোবাসার ছিটে ফোটাও নেই। যা আছে সবটাই দিয়ানের জন্য। সেদিন ডিভোর্সের কথা বলে তোমাকে পরীক্ষা করেছিলাম যে তোমার মনে আমার জন্য কোনো জায়গা আছে কি না। কিন্তু তুমি নির্দ্বিধায় তোমার দিন কবুল বলে গ্রহণ করার স্বামীকে এক মুহূর্তের জন্য ওই দিয়ানের জন্য ছেড়ে দিতে রাজি হলে। ট্রাস্ট মি মায়াবতী, আমি তোমাকে এতটা ভালোবাসবো যে তুমি চাইলেও দিয়ানকে আর মনে আনতে পারবে না। তোমার মনের প্রত্যেকটা কোণায়, তোমার শরীরের প্রত্যেকটা ভাঁজে শুধুই আজলান বিচরণ করবে। ট্রাস্ট মি, এমনটাই হবে। এটা বলেই আজলান রুম থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। ঘুমন্ত অ্যাশ আজলানের থেকে পাওয়া প্রথম স্পর্শ অনুভবও করতে পারল না। সকাল 7টার দিকে অ্যাশের ঘুম ভাঙল।
ঘুম ভাঙতেই সে সারা ঘরে একটা ম্যানলি পারফিউমের ঘ্রাণ পেল। চোখ মেলে সে নিজেকে বিছানায় দেখল। অ্যাশ মনে মনে ভাবল, আমি তো সোফায় ছিলাম, আমাকে এখানে কে নিয়ে আসলো? আচ্ছা, আজলান বাড়িতে এসেছে নাকি? উনি আবার আমাকে রুমে নিয়ে আসেনি তো? এটা ভাবতে ভাবতে এক মুহূর্ত দেরি না করে অ্যাশ রুমের বাইরে চলে আসলো। সারা বাড়ি সে আজলানকে খুঁজলো, কিন্তু কোথাও আজলানের দেখা পেল না। 100 মাইল ক্লান্ত হয়ে সোফায় বসে পড়তেই তার মাথায় এলো